৯ আগস্ট ১৯৪৫ আমেরিকা জাপানের উপর দুটো পারমাণবিক বোমা ফেলে। মুহূর্তের মধ্যে হিরোশিমা এবং নাগাসাকির কয়েক লক্ষ মানুষ মারা যায়। যারা ওই ব্লাস্টের ঠিক কাছেই ছিল তারা মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায়। এর আগে পর্যন্ত বেশিরভাগ মানুষই কোনো ধারণাই ছিল না যে একটা পারমাণবিক বোমা কিভাবে কাজ করে আর এটা কতটা ডেঞ্জারাস। এবার যখন জাপানের উপরে এই বোমাটা পড়ল, তারপর থেকে পৃথিবীর বেশিরভাগই দেশ এই বোমাটাকে আবিষ্কার করতে চাইল, নিজেদের করে নিতে চাইল, কারণ এই বোমাটা মুহূর্তের মধ্যেই যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারত। আর ঠিক এই পজিশন থেকে শুরু হয় নিউক্লিয়ার রেস। 1945 থেকে 2025 এই যে 80 বছরের সময়টা, এর মধ্যে প্রায় 10টা দেশ নিউক্লিয়ার বোমা তৈরি করেছে। আমেরিকা, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং নর্থ কোরিয়া। এদের মধ্যে কয়েকটা দেশ একে অপরকে বোমা বানাতে হেল্প করেছে, কিন্তু বেশিরভাগ দেশই অন্য কোনো দেশের থেকে টেকনোলজি চুরি করে তারপর এই নিউক্লিয়ার বোম ডেভেলপ করেছে। তো এই প্রত্যেকটা দেশ কিভাবে নিউক্লিয়ার বোম পেল তাদের কাছে, তার পিছনে একটা খুবই ইন্টারেস্টিং কাহিনী রয়েছে। ইভেন এর মধ্যে একটা দেশ এমনও আছে যারা নিজেরাই স্বতঃপ্রণোদিতভাবে নিজেদের পারমাণবিক বোমা ডিস্ট্রয় করে দিয়েছে, মানে তারা ঠিক করেছে তারা এই বোমার ব্যবহার করবে না। তো সেই দেশ কোনটা, আজ এই সমস্ত বিষয়ে ডিসকাশন হবে। তো আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে, আর আপনারা দেখছেন রোমাঞ্চপিডিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান খলনায়ক ছিলেন হিটলার। 1938-এ যখন হিটলার জার্মানিতে শাসন করছিলেন, সেই সময় জার্মান বিজ্ঞানীরা সায়েন্সের দিক থেকে, টেকনোলজির দিক থেকে আমেরিকা, ইউরোপ, মানে বাকি সব দেশগুলো থেকে অনেক এগিয়ে ছিল। তো এই সময় জার্মানির একজন বিজ্ঞানী অটো হান এটা আবিষ্কার করেন যে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার মাধ্যমে ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো ভারী অ্যাটমগুলো ভেঙে গিয়ে একটা চেইন রিয়াকশন করে, যার ফলে একটা ম্যাসিভ এনার্জি রিলিজ হয়। আর এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে একটা বড়সড় বোমা তৈরি করা যেতে পারে। এবার হিটলার যখন বিজ্ঞানীদের কাছ থেকে জানতে পারে যে এরকম একটা বোমা বানানো সম্ভব, তখন তিনি সায়েন্টিস্টদেরকে এই বোমা বানানোর কাজে লাগিয়ে দেন। সে সময় জার্মানির কিছু খাস লোক এবং হিটলার ছাড়া এই ব্যাপারে কেউ জানতই না, কিন্তু জার্মানির এই গোপন অভিসন্ধির ব্যাপারে একজন বিজ্ঞানী টের পেয়েছিলেন, আর তিনি হলেন অ্যালবার্ট আইনস্টাইন। সে সময় 1939 সালের দিকে অ্যালবার্ট আইনস্টাইন আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে একটা চিঠি লিখে জানান যে হিটলার এবং জার্মানির বিজ্ঞানীরা একটা পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে, আর এই বোমা যদি হিটলারের হাতে চলে আসে তাকে যুদ্ধে হারানো অসম্ভব হয়ে যাবে। আর ঠিক এই চিঠি পাওয়ার পরেই আমেরিকা ঠিক করে যে তারা জার্মানির আগে যে করেই হোক পারমাণবিক বোমা বানাবে, কারণ তা না হলে জার্মানি পুরো ইউরোপ এবং আমেরিকাকেও দখল করে নেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে সময় একেবারে ফুল স্কেলে চলছিল, তখন 1942-তে আমেরিকা, ইংল্যান্ড এবং কানাডার সায়েন্টিস্টরা কোলাবোরেট করে একসাথে হয়ে সিক্রেটলি দ্য ম্যানহাটান প্রজেক্ট শুরু করে। আমেরিকার সবচেয়ে বড় যে 30টা ল্যাবরেটরি ছিল, সেখানেই বিধ্বংসী বোমা নিয়ে একটা গবেষণা শুরু হয়। ইভেন আমেরিকা তখন এতটা ডেসপারেট হয়ে গিয়েছিল যে এই বোমা বানানোর জন্য তারা তাদের জিডিপির 1% খরচ করছিল। এদিকে আমেরিকা কি করে, তাদের যে গুপ্তচর সংস্থা সিআইএ তাদের এজেন্টদেরকে আদেশ দেয় যদি জার্মানির বিজ্ঞানী হাইজেনবার্গ কোনোভাবে যদি পারমাণবিক বোমা বানানোর একেবারে কাছাকাছি পৌঁছে যায় তাহলে যেন তাকে হত্যা করা হয়। কিন্তু সমস্যা হলো জার্মানির বিজ্ঞানীরা নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া আবিষ্কার তো করেছিল, কিন্তু সেটাকে কিভাবে তারা একটা বোমায় রূপান্তরিত করবে সেই প্রসেসটা তারা তখন ডেভেলপ করতে পারেনি। আর ঠিক এই সময় আমেরিকান বিজ্ঞানী ওপেনহাইমার আর তার টিম এই ম্যানহাটান প্রজেক্টে সাকসেসফুল হয়ে যায়। এই সময় প্রায় 1,30,000 মানুষ আমেরিকার এই প্রজেক্টে কাজ করছিল। আর ফাইনালি 1945-এর 16 জুন পৃথিবীর প্রথম দেশ হিসাবে আমেরিকা একটা নিউক্লিয়ার বোম টেস্ট করে। এদিন ভোর 5:30টায় নিউ মেক্সিকোর মরুভূমিতে এই পারমাণবিক বোমাটা সফলভাবে পরীক্ষা করা হয়। এদিকে আমেরিকা যে সাকসেসফুলি একটা পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছিল এই ব্যাপারে কিন্তু জার্মানি জানত না। এরই মধ্যে 1945 সালের মে মাসে জার্মানি আত্মসমর্পণ করে, কিন্তু জাপান তখনও তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তাই যুদ্ধ বন্ধ করার জন্য জাপানের অ্যাগেনস্টে ঠিক কী স্টেপ নেওয়া হবে এটা ডিসাইড করার জন্য মিত্রশক্তির প্রধান 3টে দেশ, আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার চার্চিল আর সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন একটা মিটিং করে। এই সময় আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান স্ট্যালিনকে বলেন যে আমরা এমন একটা বোমা ডেভেলপ করেছি যেটা কয়েক সেকেন্ডের মধ্যে জাপানকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু সে সময় খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হয় যে স্ট্যালিন তিনি এমন ভাব করেন যেন তিনি এই বোমার ব্যাপারে কিছু জানেনই না, কিন্তু সিক্রেটলি সোভিয়েত ইউনিয়ন অনেক আগে থেকেই
এই বোমা বানানোর কাজ শুরু করেছিল। এমনকি আমেরিকা যে ম্যানহাটন প্রজেক্ট করেছিল, সেই প্রজেক্টের ভেতরেও সোভিয়েতের সিক্রেট এজেন্টরা ছিল, যারা এই ম্যানহাটন প্রজেক্টের সমস্ত ডিটেলস সাপ্লাই করতো সোভিয়েত ইউনিয়নকে। সোভিয়েত ইউনিয়ন কী করে বোমা ডেভেলপ করে এই বিষয়ে আমরা পরে আসছি। তো 6 এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে আমেরিকা ফ্যাটম্যান এবং লিটল বয় নামে দুটো পারমাণবিক বোমা ফেলে এবং জাপানকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। আর ফাইনালি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেদিন শেষ হয়েছিল সেদিনই সারা পৃথিবী জুড়ে একটা নতুন যুদ্ধ শুরু হয়, ঠান্ডা যুদ্ধ। আর এই ঠান্ডা যুদ্ধের আড়ালে শুরু হয় নিউক্লিয়ার রেস, যেখানে প্রত্যেকটা দেশ চাইছিল নিউক্লিয়ার পাওয়ার হয়ে গোটা বিশ্বকে কন্ট্রোল করতে। আমেরিকার পর যে দেশটা পারমাণবিক বোমা বানিয়েছিল তার নাম সোভিয়েত ইউনিয়ন, মানে বর্তমান রাশিয়া। 1941 সালের শুরুর দিকে সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত সায়েন্টিস্ট জর্জি ফ্লাইরোভ লক্ষ্য করেন যে জার্মান, আমেরিকা এবং ইংল্যান্ডের সায়েন্টিস্টরা হঠাৎ করে নিউক্লিয়ার ফিশনের উপর রিসার্চ পেপার পাবলিশ করা বন্ধ করে দিয়েছে। এতে ফ্লাইরোভের একটা সন্দেহ হয় যে হয়তো এই বিজ্ঞানীরা গোপনে এই নিউক্লিয়ার ফিশনকে কাজে লাগিয়ে একটা পারমাণবিক বোমা বানানোর কাজ করছে। তো তিনি এই ব্যাপারে তৎকালীন যিনি সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্টালিন তাকে জানান। জোসেফ স্টালিন শুরুর দিকে তার কথায় তেমন একটা পাত্তা দেননি, কিন্তু পরবর্তীকালে জোসেফ স্টালিন স্পাইদের মাধ্যমে জানতে পারে যে আমেরিকা সত্যি এই নিউক্লিয়ার ফিশনকে কাজে লাগিয়ে একটা বিধ্বংসী বোমা বানানোর চেষ্টা করছে। তাই বিশ্বযুদ্ধের মতো একটা ডিফিকাল্ট সিচুয়েশনেও স্টালিন তোড়জোড় করে নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করে দেন। এই প্রোগ্রামের দায়িত্ব দেওয়া হয় বিজ্ঞানী ইগ্রো কুরসাতভকে। আমেরিকা যখন জাপানিজদের উপর বোমা ফেলে তখন স্টালিন তার সায়েন্টিস্টদেরকে আরও বেশি প্রেশার দিতে শুরু করেন, কারণ পারমাণবিক বোমা আসার পর আমেরিকা ততদিনে একটা সুপার পাওয়ার হয়ে গিয়েছিল। আর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন শুরু থেকেই একে অপরের শত্রু ছিল। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুধুমাত্র হিটলারকে হারানোর জন্যই একজোট হয়েছিল। আমেরিকাতে ছিল ক্যাপিটালিজম আর সোভিয়েত ইউনিয়নে ছিল কমিউনিস্ট শাসন। আর এই দুটো দেশই গোটা পৃথিবীকে নিজের কন্ট্রোলে আনতে চাইছিল। আর স্ট্যালিন কোনোভাবেই এটা মানতে পারছিল না যে আমেরিকা সুপার পাওয়ার হয়ে গেছে। এরপরে আমেরিকার বোমা বানানোর মাত্র 4 বছর পর 1949 সালের 29শে আগস্ট গোটা পৃথিবীকে চমকে দিয়ে সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম পরমাণু বোমা সাকসেসফুলি টেস্ট করে ফেলে। আর এই টেস্টটা হয়েছিল কাজাকিস্তানের সেমিপালাটিনিস্কে। আর এই ঘটনায় আমেরিকা লিটারেলি শকড হয়ে যায়, কারণ আমেরিকার সিআইএর কাছে খবর ছিল যে সোভিয়েত ইউনিয়ন যে পেসে বোমা বানানোর কাজ করছে তাতে তারা 1953 আগে পর্যন্ত একটা সাকসেসফুল বোমা বানাতে পারবে না। তখন আমেরিকার সন্দেহ হয় যে সোভিয়েত ইউনিয়ন তাহলে কিভাবে এত তাড়াতাড়ি একটা নিউক্লিয়ার বম বানিয়ে ফেললো। আর এই ইনভেস্টিগেশন যখন সিআইএ শুরু করে তখন তাদের কাছে এমন কিছু ইনফরমেশন আসে যেটা দেখে আমেরিকা চমকে যায়। সোভিয়েত ইউনিয়ন যে নিউক্লিয়ার বমটাকে টেস্ট করেছিল RDS-1, সেটা হুবহু নাগাসাকিতে ফেলা আমেরিকান বোমা ফ্যাটম্যানের নকল ছিল। এবং আমেরিকা তাদের যে ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে এই বোমাটাকে তৈরি করেছিল সেই প্রজেক্টে ঢুকে পড়েছিল সোভিয়েত গুপ্তচর ডেভিড গ্রিনপ্লাস। কিভাবে ইলেকট্রোম্যাগনেটিক এবং গ্যাসীয় ডিফিউশন পদ্ধতি কাজে লাগিয়ে ইউরেনিয়াম-238 কে এনরিচ করে ইউরেনিয়াম-235 বানাতে হয়, এই ইনফরমেশনটা গ্রিন গ্লাসই সোভিয়েতকে পাস করেছিল। তবে শুধুমাত্র কিন্তু গ্রিন গ্লাস নয়, নাগাসাকিতে আমেরিকা যে বোমাটাকে ফেলেছিল ফ্যাটম্যান, সেটার ডিটেলস সোভিয়েত ইউনিয়নের কাছে তুলে দিয়েছিল আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী থিওডর হাল। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে বন্দী হওয়া জার্মানির নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরকেও স্ট্যালিন এই প্রজেক্টে লাগিয়েছিল। কিন্তু সে সময় স্ট্যালিন এই গুপ্তচরদের দেওয়া তথ্যের উপর তেমন একটা ভরসা করতে পারছিল না, কারণ এটা এমন একটা সময় ছিল যখন এজেন্টরা ডবল এজেন্টের মতো কাজ করত। কিন্তু এত কিছুর পরেও শেষ পর্যন্ত আমেরিকান নিউক্লিয়ার প্রজেক্টের ইনফরমেশনকে কাজে লাগিয়ে রাশিয়ান সায়েন্টিস্টরা সাকসেসফুলি একটা নিউক্লিয়ার বোম বানাতে পেরেছিল। থার্ড দেশটা হলো ইংল্যান্ড। এখন হয়তো আপনি ভাবছেন যে আমেরিকা আর ইংল্যান্ড যেহেতু বন্ধু দেশ ছিল, ইভেন এরা একসাথে বিশ্বযুদ্ধ লড়েছিল, তাহলে হয়তো আমেরিকায় ইংল্যান্ডকে পরমাণু বোমা বানাতে হেল্প করেছিল। কিন্তু রিয়ালিটি একেবারেই আলাদা। 1940 সাল থেকেই ব্রিটেন সিক্রেটলি একটা নিউক্লিয়ার প্রোগ্রামের উপর গ্রাউন্ড ওয়ার্ক করছিল। আর 1943 সালে ইংল্যান্ড টিউব অ্যালয় নামে একটা নিউক্লিয়ার প্রজেক্ট লঞ্চ করে। আমেরিকার আগে নিউক্লিয়ার ওয়েপেন তৈরির জটিল থিওরি ইংল্যান্ডের বিজ্ঞানীরা সলভ করে ফেলেছিল। ইংল্যান্ড সেই সব জার্মান, অস্ট্রেলিয়ান আর পোলিশ বিজ্ঞানীদের এই প্রজেক্টে কাজে লাগিয়েছিল যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি থেকে পালিয়ে এসেছিল। তাহলে প্রশ্ন ওঠে যে ইংল্যান্ড কেন আমেরিকার আগে পারমাণবিক বোমা বানাতে পারল না? অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডে হিউজ পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। এর ফলে তারা টিউব অ্যালয় প্রজেক্টটাকে কন্টিনিউ করতে পারেনি। তাই 1943 সালে আগস্ট মাসে আমেরিকা এবং ইংল্যান্ড একটা কিউবেক চুক্তি করে। এই চুক্তি অনুসারে দুটো দেশের নিউক্লিয়ার প্রজেক্ট একসাথে মার্জ হয়ে দ্য ম্যানহাটন প্রজেক্ট নামে একটা নতুন প্রজেক্ট শুরু হয়।
এই চুক্তিতে বলা ছিল যে যৌথ সম্মতি ছাড়া কোনো দেশই যুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করতে পারবে না। আর প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর আমেরিকা ইংল্যান্ডকে একটা নিউক্লিয়ার বম তৈরির টেকনোলজি, রিসোর্সেস, এক্সপার্টিস সবকিছু প্রোভাইড করবে। কিন্তু 1945 সালে আমেরিকা যখন সাকসেসফুলি তাদের নিউক্লিয়ার বম টেস্ট করে এবং তারা জাপানের উপর সেই বম ফেলে, তখনই তারা সেই কিউবেক চুক্তি বাতিল করে দেয়, যেটা তারা ইংল্যান্ডের সাথে সাইন করেছিল। এরপর আমেরিকায় 1946 সালে দ্য অ্যাটমিক অ্যাক্ট পাস হয়, যেখানে বলা হয় আমেরিকা কোনো দেশের সাথে তাদের এই নিউক্লিয়ার টেকনোলজি শেয়ার করবে না। এমনকি যে ইংল্যান্ড আমেরিকার ম্যানহাটন প্রজেক্টে সবচেয়ে বেশি হেল্প করেছিল, আমেরিকা তাদেরকেও এই টেকনোলজি শেয়ার করেনি। আর আমেরিকা যখন ইংল্যান্ডের সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করে, তখন ইংল্যান্ড নিজেরাই তাদের নিউক্লিয়ার প্রজেক্ট শুরু করে। আর একটা নিউক্লিয়ার বম বানানো সবথেকে জরুরি যে জিনিসটা, সেটা হলো ইউরেনিয়াম। পৃথিবীর সবচেয়ে বেশি ইউরেনিয়াম সে সময় ইংল্যান্ডের কন্ট্রোলে ছিল। আর অলরেডি যেহেতু তারা প্রজেক্ট টিউবওয়েলয়ে কাজ করেছিল, ফলে তাদের রিসার্চ অনেকটা এগিয়ে ছিল। আর 1952 সালে আফ্রিকার পশ্চিম দিকে মন্টাবেলা দ্বীপপুঞ্জে ইংল্যান্ড প্রথম তাদের পারমাণবিক বোমা সাকসেসফুলি টেস্ট করে। এদিকে সোভিয়েত ইউনিয়ন যখন আমেরিকার টেকনোলজি চুরি করে একটা নিউক্লিয়ার বম বানিয়ে ফেলে, তখন সোভিয়েত ইউনিয়নকে আবার টেক্কা দেওয়ার জন্য আমেরিকা একটা নতুন টেকনোলজিকে ডেভেলপ করে। আর এটা ছিল থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমা। আর এটা একটা নিউক্লিয়ার বোমার থেকে ঠিক অপোজিট ওয়েতে কাজ করে। একটা নিউক্লিয়ার বোমায় কি হয়, নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া কাজ করে, এখানে পরমাণুগুলো ভেঙে যায় আর চেইন রিয়াকশন করে এবং এর ফলে একটা ম্যাসিভ এনার্জি তৈরি হয়। কিন্তু থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বম্বের ক্ষেত্রে ছোট ছোট পরমাণু যুক্ত হয়ে একটা নতুন পরমাণু তৈরি করে, আর এই সময় আরও বেশি পরিমাণে এনার্জি রিলিজ হয়, ঠিক যেমনটা ধরুন সূর্য বা বিভিন্ন নক্ষত্রের মধ্যে হয়। আর এটা পারমাণবিক বোমার থেকেও বেশি শক্তিশালী। ওপেনহাইমারের মতো বিজ্ঞানী যারা ম্যানহাটন প্রজেক্টকে লিড করেছিলেন, তিনি বলেছিলেন এই নিউক্লিয়ার বম আমাদের এই পৃথিবীর কত বড় ক্ষতি করতে যাচ্ছে। এমনকি তিনি এই বিষয়ে তখনকার আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে চিঠি লিখে জানান। কিন্তু উল্টে আমেরিকার প্রেসিডেন্ট আরও ভয়ানক এবং আরও শক্তিশালী একটা বোমা বানানোর পারমিশন দেন। আমেরিকার রাষ্ট্রপতি ট্রুম্যানের আন্ডারে 1952-তে আমেরিকা তাদের প্রথম হাইড্রোজেন বম সাকসেসফুলি টেস্ট করে। জাপানের হিরোশিমাতে যে বোমাটা ফেলা হয়েছিল, তার থেকে প্রায় 1000 গুণ বেশি পাওয়ারফুল ছিল এই হাইড্রোজেন বম। এরপর আমেরিকা দেখা দেখি 1957 সালে 1 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নও তাদের প্রথম হাইড্রোজেন বোমা RDS-37 সাকসেসফুলি টেস্ট করে। আর এরই পরে 1957 সালের 8 নভেম্বর অপারেশন গ্রাপলের মাধ্যমে ইংল্যান্ডও হাইড্রোজেন বোমা সাকসেসফুলি টেস্ট করে। ইংল্যান্ডের পর যে দেশটা পারমাণবিক বোমা তৈরি করেছিল সেটা হলো ফ্রান্স। ফ্রান্সের কয়েকজন বিজ্ঞানী আমেরিকার ম্যানহাটন প্রজেক্টে কাজ করছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েলের সাথে পার্টনারশিপে ফ্রান্স নিউক্লিয়ার প্রজেক্ট শুরু করেছিল। তবে শুরুর দিকে কিন্তু ফ্রান্স এই নিউক্লিয়ার টেকনোলজিকে ভালো কাজে ব্যবহার করতে চাইছিল। তো প্রশ্ন হচ্ছে সেখান থেকে তারা কিভাবে নিউক্লিয়ার বম বানিয়ে ফেললো। আসলে ফ্রান্সের আগে অলরেডি আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ইংল্যান্ড নিউক্লিয়ার বম তৈরি করে ফেলেছিল। তাই ফ্রান্স দেখে যে এই সুপার পাওয়ারদের মধ্যে টিকে থাকতে গেলে তাদেরকেও নিউক্লিয়ার ওয়েপেন বানাতে হবে। 1954 সালের ডিসেম্বর মাসে ফ্রান্সের প্রধানমন্ত্রী পিয়েরে ম্যান্ডেস মন্ত্রিসভার মিটিংয়ে ফ্রেঞ্চ নিউক্লিয়ার ওয়েপেন তৈরির অনুমোদন দেন। ফ্রান্স চাইছিল একদম ইন্ডিপেন্ডেন্টলি একটা নিউক্লিয়ার বম বানাবে। সোভিয়েত ইউনিয়ন আমেরিকা এবং ইংল্যান্ডের কাছ থেকে ফর্মুলা চুরি করেছিল, কিন্তু ফ্রান্স একটা 100% ফ্রেঞ্চ বম তৈরি করতে চেয়েছিল। ফ্রান্সের কন্ট্রোলে থাকা গ্যাবন এবং ম্যাদাগাস্কার উপনিবেশগুলোতে হিউজ পরিমাণে ইউরেনিয়াম পাওয়া যেত, যেটা ফ্রান্সের নিউক্লিয়ার প্রজেক্টে সবচেয়ে বেশি হেল্প করেছিল। আর 1960 সালে সাহারা মরুভূমিতে গ্যারভয়েস ব্লু নামে ফ্রান্স তাদের প্রথম নিউক্লিয়ার বম সাকসেসফুলি টেস্ট করে। আর 1968-এ ফ্রান্স তাদের প্রথম হাইড্রোজেন বোমাকেও সাকসেসফুলি টেস্ট করেছিল। এই লিস্টে 5 নম্বরে যে দেশটা রয়েছে সেটা আমাদের এটা নেইবার কান্ট্রি চীন। বেসিক্যালি আমেরিকার অ্যাটাক থেকে বাঁচতে এবং ডিফেন্স সিস্টেমকে আরও মজবুত করার জন্য চীন তাদের নিজস্ব নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল। চীন তখন সোভিয়েত ইউনিয়নের খুব ভালো বন্ধু ছিল, আর দুটো দেশেই কমিউনিস্ট পার্টি রুল করছিল। তাই চীনের নিউক্লিয়ার প্রোগ্রামের শুরুর সময় মানে 1950 দশকের শেষের দিকে সোভিয়েত ইউনিয়ন চীনের নিউক্লিয়ার প্রজেক্টে প্রচুর হেল্প করেছিল। চীনকে একটা নিউক্লিয়ার পাওয়ার হিসাবে দাঁড় করানোর জন্য চীনের বিজ্ঞানীদের ট্রেনিং দেওয়া থেকে শুরু করে প্ল্যানিং, টেকনোলজি সবকিছু দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। কিন্তু এরপরই হঠাৎ করে সোভিয়েত ইউনিয়ন চীনের নিউক্লিয়ার প্রজেক্ট থেকে সরে যায়। প্রশ্ন হচ্ছে কেন? 1959 সালেই চীনের সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক খারাপ হতে শুরু করে, কারণ চীন শাসকরা আগ্রাসী কমিউনিজমে বিশ্বাস করত, আর সোভিয়েত ইউনিয়নের তৎকালীন শাসক নিকিতা ক্রুশ্চেভ ক্যাপিটালিজমে বিশ্বাসী ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক মেনটেন করতে চাইতেন।
যেটা চীন একদমই অ্যাকসেপ্ট করতে পারছিল না। আর এখান থেকে চীন এবং রাশিয়ার কমিউনিস্ট আইডিওলজিতে ফাটল ধরে। তাই চীনের নিউক্লিয়ার প্রোগ্রাম থেকে সোভিয়েত ইউনিয়ন হাত তুলে নেয়। চীন অনেকবার তাদের কাছে পারমাণবিক বোমার ব্লু প্রিন্ট চেয়েছিল, কিন্তু 1959 সালেই সোভিয়েতরা চীনকে ব্লু প্রিন্ট দেবে না বলে ক্লিয়ার জানিয়ে দেয়। এরপর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই চীন তাদের নিউক্লিয়ার প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। গ্রেট লিপ ফরওয়ার্ড, কালচারাল রেভলিউশনের মতো ডিফিকাল্ট সিচুয়েশনেও চীন কিন্তু তাদের নিউক্লিয়ার প্রজেক্টকে বন্ধ করেনি। আর ঠিক এই সময়ের মাঝামাঝি চীনে একটা হিউজ অ্যামাউন্টের ইউরেনিয়ামের রিসোর্সেস খুঁজে পাওয়া যায়, যেটা চীনের নিউক্লিয়ার প্রজেক্টকে আরও বেশি বুস্ট করেছিল। আর ফাইনালি 5 বছর পর 1964 সালের 16 অক্টোবর জিনজিয়াং প্রদেশের লোপ নর্ড টেস্টিং সাইটে চীন সফলভাবে তাদের প্রথম নিউক্লিয়ার বোম টেস্ট করে, যেটা প্রজেক্ট 596 নামে পরিচিত। এবার চীনারা সে সময় টেকনোলজিতে এতটাই অ্যাডভান্স ছিল যে তারা আগামী মাত্র 32 মাসের মধ্যেই একটা হাইড্রোজেন বোমা বানিয়ে ফেলে। পৃথিবীর অন্য কোনো দেশ এত তাড়াতাড়ি একটা নিউক্লিয়ার বোম থেকে হাইড্রোজেন বোমাতে শিফট করতে পারেনি যতটা তাড়াতাড়ি চীন করেছিল। এর পরের দেশটা হলো ইসরায়েল। এবার ইসরায়েলের নাম শুনে হয়তো অনেকে ভাববেন যে ইসরায়েল যেহেতু আমেরিকার খুব ভালো বন্ধু, তাই আমেরিকাই হয়তো ইসরায়েলকে কোনো নিউক্লিয়ার বোম দিয়েছে। কিন্তু না, ইসরায়েল একটা নিউক্লিয়ার বোম বানানোর পেছনে সবথেকে বেশি যে দেশটার কাছ থেকে বাধা পেয়েছিল সেটা হলো আমেরিকা। কিন্তু কেন? দেখুন, ইসরায়েল পৃথিবীর এমন একটা দেশ যেটা আজ পর্যন্ত কোনোদিন স্বীকার করেনি অফিসিয়ালি যে তাদের কাছে নিউক্লিয়ার বম আছে। তাই কেউ ঠিকঠাকভাবে এটা জানে না যে ইসরায়েল কবে, কোথায় আর কখন তাদের নিউক্লিয়ার টেস্ট করেছিল। ইভেন এটাও জানা যায়নি যে ইসরায়েলের কাছে কতগুলো পারমাণবিক বোমা আছে আর সেগুলো কতটা পাওয়ারফুল। তবে বিগত 30-40 বছরে ইসরায়েলের অনেক টপ সিক্রেট ইনফরমেশন ফাঁস হয়েছে, যেখানে জানা যায় যে 1950-এর দশকে ফ্রান্সের সাথে একজোট হয়ে ইসরায়েল নিউক্লিয়ার প্রজেক্টে কাজ করছিল। আর ফ্রান্সই ইসরায়েলকে নিব মরুভূমিতে একটা সিক্রেট নিউক্লিয়ার ফ্যাসিলিটি বিল্ড করতে হেল্প করেছিল। 1963 সালে সিআইএ থ্রুতে আমেরিকা জানতে পারে ইসরায়েল নিউক্লিয়ার এনার্জির আড়ালে একটা নিউক্লিয়ার বোম বানানোর চেষ্টা করছে। আর সে সময় আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি এটা শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠেন। কেনেডি তো সে সময় ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রামের সাপোর্টে ছিলই না, উল্টে তিনি বারবার ইসরায়েলকে প্রেশার দিচ্ছিলেন যাতে আমেরিকার নিউক্লিয়ার টিমকে তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি সাইটকে ভিজিট করার পারমিশন দেওয়া হয়, যাতে আমেরিকা এটা এনশিওর করতে পারে যে ইসরায়েল শুধুমাত্র এনার্জি সাপ্লাইয়ের জন্যই এই প্ল্যানটাকে ইউজ করছে, তারা কোনো নিউক্লিয়ার বম বানাচ্ছে না। ইসরায়েল প্রথমে আমেরিকার নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরকে তাদের সাইটে ভিজিট করতে দিতে চায় না, কিন্তু পরবর্তীকালে ইন্টারন্যাশনাল প্রেশারে ইসরায়েল আমেরিকার টিমকে ভিজিট করার পারমিশন দেয়। তবে আমেরিকার টিম সেখানে সন্দেহজনক কিছুই খুঁজে পায়নি। আর পরবর্তীকালে কেনেডি এটা দাবি করে ইসরায়েল নাকি আমেরিকান টিমকে তাদের সবগুলো সাইটে অ্যালাউ করেনি, তারা আন্ডারগ্রাউন্ড স্পটগুলোকে লুকিয়ে রেখেছিল আর সেখানেই গোপনে তারা নিউক্লিয়ার বম ডেভেলপ করেছে। তবে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ান নিউক্লিয়ার বম তৈরি করার পারমিশন দেওয়ার পর থেকেই আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কে ফাটল ধরে। কেনেডির পর যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন লিন্ডন বি জনসন, তিনি আবার কিন্তু ইসরায়েলের পারমাণবিক প্রজেক্টকে বন্ধ করতে তেমন কোনো স্টেপ নেননি। ইসরায়েলের নিউক্লিয়ার পাওয়ার নিয়ে পুরো 60-এর দশক জুড়ে অনেক গুজব ছড়িয়েছিল। তবে রিপোর্ট অনুযায়ী ইসরায়েল 1967 সালে তাদের প্রথম নিউক্লিয়ার বম টেস্ট করেছিল। এবার একটা প্রশ্ন আসতে পারে যে ইসরায়েল যেহেতু কখনো স্বীকার করেনি এবং কারো কাছে কোনো প্রমাণ নেই, তাহলে সবাই এটা কেন মনে করে যে ইসরায়েলের কাছে নিউক্লিয়ার বম রয়েছে? 1986 সালে একজন ইসরায়েলি নিউক্লিয়ার টেকনিশিয়ান ইসরায়েলের গোপন নিউক্লিয়ার প্রজেক্টের ইনফরমেশন আর ছবি ব্রিটিশ মিডিয়াতে এক্সপোজ করে দিয়েছিল, আর এই ঘটনা পুরো পৃথিবীকে চমকে দিয়েছিল। আর ভানুনুর ইনফরমেশন অনুযায়ী ইসরায়েলের ডিমোনা নিউক্লিয়ার প্ল্যান্টেই একটা বিশাল নিউক্লিয়ার ওয়েপেন তৈরির প্ল্যান্ট সিক্রেটলি লুকানো রয়েছে, আর সেখানে ইসরায়েল অলরেডি 150 থেকে 200টা নিউক্লিয়ার বম তৈরি করে ফেলেছে। ভানুনু আরও বেশ কিছু ইনফরমেশন দিতে যায়, কিন্তু তার আগেই রোম থেকে ইসরায়েলের গুপ্তচররা তাকে কিডন্যাপ করে। প্রথমে একজন মহিলা এজেন্ট তাকে ফাঁসিয়ে ডেটে যাওয়ার নাম করে নিয়ে যায়, আর সেখান থেকে তাকে কিডন্যাপ করা হয় আর তাকে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়। আর এরপর নিজের দেশের অ্যাগেনস্টে স্পাইং করা এবং দেশদ্রোহিতার অভিযোগে ভানুনুকে 18 বছরের জেল দেওয়া হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পরেও তার স্পিচ এবং ট্রাভেলের উপর ইসরায়েলি গভর্নমেন্ট রেস্ট্রিকশন লাগিয়ে দেয়। আর ভানুনু অনেকবার চেষ্টা করেছিল ইসরায়েলের অ্যাগেনস্টে কথা বলার জন্য এবং ইসরায়েল থেকে পালানোর জন্য, কিন্তু সে আর কোনো সেকেন্ড চান্স পায়নি। আর ভানুনুর কথা যদি সত্যি হয় তাহলে ইসরায়েলের কাছে এই মুহূর্তে প্রায় 200টার মতো নিউক্লিয়ার বম রয়েছে এবং পরবর্তীকালে তারা হাইড্রোজেন বমও টেস্ট করেছিল। এই লিস্টে 7 নম্বরে যে দেশটা রয়েছে সেটা হলো ভারত। একদিকে চীন আর অন্যদিকে পাকিস্তান, দুই শত্রু দেশের মাঝখানে টিকে থাকার জন্য নিউক্লিয়ার ওয়েপেন বানানো ছাড়া ভারতের কাছে কোনো অপশন ছিল না। স্বাধীনতার মাত্র 1 বছর পরই 1948 সালে ইন্ডিয়ায় পাশ হয় অ্যাটমিক এনার্জি অ্যাক্ট।
আর এরপরেই ভারতে একটা অ্যাটমিক কমিশন তৈরি করা হয়। তবে ভারতে এই প্রজেক্টের অফিসিয়াল যাত্রা শুরু হয় 1950 সালে। হোমি জাহাঙ্গীর ভাবাকে সেক্রেটারি বানিয়ে 1954 সালে ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জি প্রতিষ্ঠা করা হয়, যাকে সংক্ষেপে DAE বলা হয়। আর এরপরেই ভারতে পরমাণু গবেষণা জোর কদমে শুরু হয়। সে সময় ভারতের যে ডিফেন্স বাজেট ছিল তার একটা বড় অংশ এই DAEর পেছনে খরচ করা হচ্ছিল। এরপরেই 1956 সালের 4 আগস্ট ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছিল। এর নাম দেওয়া হয়েছিল অপ্সরা। অপ্সরা শুধুমাত্র ভারতের নয়, সে সময় গোটা এশিয়ার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল। অন্যদিকে 1954 সালে অ্যাটমস ফর পিস প্রোগ্রামের আওতায় রিসার্চ এবং এনার্জি তৈরি করার জন্য ভারতকে সাইরাস নামে একটা পারমাণবিক চুল্লি দিয়েছিল কানাডা। আর এই চুল্লিকে শুধুমাত্র শান্তিপূর্ণভাবেই ব্যবহার করা হবে এই শর্তে আমেরিকা থেকে তখন রিসোর্সেস মানে ইউরেনিয়াম আসত। কিন্তু ভারত কখনোই আমেরিকা বা কানাডার উপরে ডিপেন্ডেন্ট হতে চায়নি। তাই 1958 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রজেক্ট ফিনিক্স নামে একটা নতুন প্রজেক্ট শুরু করেন। প্রজেক্ট ফিনিক্সের আওতায় 1961 সালে ভারতের প্রথম প্লুটোনিয়াম প্ল্যান্ট তৈরি করা হয়। আর 1962 সালে যখন ভারতের সাথে চীনের যুদ্ধ হয় এবং ভারত যুদ্ধে হেরে যায়, তখন ভারত ডেসপারেট হয়ে যায় যে করে একটা নিউক্লিয়ার বম বানানোর জন্য। তবে সে সময় আমেরিকা, কানাডা, চীন এই সবাইকে ফাঁকি দিয়ে ইন্ডিয়া সিক্রেটলি এই নিউক্লিয়ার বম বানানোর কাজ শুরু করেছিল। আর এই প্রজেক্ট সে সময় এতটাই সিক্রেট ছিল যে জওহরলাল নেহেরু, হোমি জাহাঙ্গীর ভাবা আর কয়েকজন বিজ্ঞানী ছাড়া এই প্রজেক্টের ব্যাপারে কেউ জানতই না। ইভেন সে সময় ইন্ডিয়ার যিনি ডিফেন্স মিনিস্টার ছিলেন জগজীবন রাম, তিনিও জানতে পারেননি যে ভারত একটা পরমাণু বোমা বানাতে যাচ্ছে। কিন্তু এরপরেই এমন কিছু হয়েছিল যে ভারতের এই নিউক্লিয়ার প্রজেক্ট মুখ থুবড়ে পড়েছিল। দিনটা ছিল 24শে জানুয়ারি 1966। ভিয়েনাতে একটা অ্যাটমিক পাওয়ারের মিটিং করতে যাচ্ছিলেন হোমি ভাবা, কিন্তু হঠাৎই আল্পস পর্বতে সেই প্লেনটা ক্র্যাশ করে আর হোমি ভাবা সহ 117 জন মানুষ মারা যায়। কিন্তু মনে করা হয় এটা কোনো সাধারণ প্লেন ক্র্যাশ ছিল না, আর হোমি জাহাঙ্গীর ভাবাকে খুন করা হয়েছিল। আর শুধুমাত্র হোমি জাহাঙ্গীর ভাবাকে খুন করার জন্যই ওই প্লেনটাকে ক্র্যাশ করানো হয়েছিল। প্রশ্ন হচ্ছে কেন? 1965 সালে অল ইন্ডিয়া রেডিওতে একটা ইন্টারভিউতে ভাবা বলেছিলেন, আমি যদি সুযোগ পাই তাহলে মাত্র 18 মাসের মধ্যেই ভারতের জন্য একটা নিউক্লিয়ার বম বানিয়ে দেখাবো। আর এই ইন্টারভিউর মাত্র 3 মাসের মধ্যে তিনি মারা যান। আর বলা হয় এর পেছনে ছিল আমেরিকার গুপ্তচর সংস্থা CIA। 2008 সালে CIA-এর একজন এজেন্ট একটা ইন্টারভিউ চলাকালীন ভাবার ডেথ মিস্ট্রি সম্পর্কে বলেছিলেন, ভারতের নিউক্লিয়ার রিসার্চ নিয়ে সেই সময় যে বাড়বাড়ন্ত শুরু হয়েছিল সেটা আমেরিকা একদমই মেনে নিতে পারেনি। আর আমেরিকা ভারতের এই স্বপ্নকে একেবারে গোড়া থেকে শেষ করে দিতে চেয়েছিল। তবে এসবের পরেও কিন্তু ভারতকে আমেরিকা দমিয়ে রাখতে পারেনি। 18 মে 1974 পোখরান 1 নামে ভারতের প্রথম পরমাণু বোমার সফল পরীক্ষা করা হয় রাজস্থানের পোখরান টেস্টিং রেঞ্জে। আর সেই দিনটা ছিল বুদ্ধ জয়ন্তী। আর সেই জন্য এই বোমাটার কোড নাম রাখা হয় স্মাইলিং বুদ্ধা। আর বিখ্যাত ফিজিসিস্ট রাজা রামান্না এই প্রজেক্টটাকে লিড করেছিলেন। যে প্লুটোনিয়াম এই বোমা বানানোর জন্য দরকার হয়েছিল সেটা কিন্তু ভারত তৈরি করেনি। সে সময় কানাডার যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভারতে ছিল সাইরাস, সেখান থেকে 6 কেজি প্লুটোনিয়াম ব্যবহার করা হয়েছিল এই বম্বের জন্য। 1974 সালে ভারত যে নিউক্লিয়ার টেস্ট করেছিল সেটাকে ভারত একটা শান্তিপূর্ণ ওয়েতেই কিন্তু রিপ্রেজেন্ট করেছিল। তবে সে সময় গোটা পৃথিবীর কাছে এই বিষয়টা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর এই ঘটনার পরেই কানাডা ভারতের উপর চুক্তি ভঙ্গ করার অভিযোগ এনে সমস্ত পারমাণবিক সহযোগিতা বন্ধ করে দেয়। আমেরিকাও ভারতের নিউক্লিয়ার টেকনোলজি এবং রিসোর্সেস সাপ্লাই বন্ধ করে দেয়। আর এর বিরুদ্ধে সবচেয়ে বেশি আওয়াজ তুলেছিল পাকিস্তান। তবে আমেরিকা প্রথম দিকে ভারতের এই নিউক্লিয়ার প্রজেক্টের বিরোধিতা করলেও পরে শান্তিপূর্ণ পরীক্ষার দাবি মেনে নেয় এবং পরবর্তীকালে তারা পারমাণবিক চুল্লির জন্য ইউরেনিয়াম সাপ্লাই করতেও রাজি হয়। ইউএনএসসির 5টা দেশের বাইরে পারমাণবিক শক্তিধর হিসাবে যোগ হয় ভারতের নাম। এই লিস্টে 8 নম্বরে যে দেশটা রয়েছে সেই দেশটার ব্যাপারে আমরা অনেকেই জানি না, আর সেটা হলো সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা এমন একটা দেশ যারা পারমাণবিক বোমার টেকনোলজি ডেভেলপ তো করেছিল, ইভেন টেস্টও করেছিল, কিন্তু পরবর্তীকালে তারা সমস্ত টেকনোলজিকে নষ্ট করে ফেলে এবং তাদের কাছে যে বোমাগুলো ছিল সেগুলোকেও তারা ডিস্ট্রয় করে দেয়। প্রশ্ন হলো কেন? সাউথ আফ্রিকাতে ওয়ার্ল্ডের লার্জেস্ট ইউরেনিয়াম রিজার্ভ আছে, যেটা নিউক্লিয়ার বোম্বের মেইন ইনগ্রেডিয়েন্ট। সাউথ আফ্রিকা এই ইউরেনিয়াম আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন এমনকি ইসরায়েলকেও সাপ্লাই করত। আর এই দেশগুলো সেই ইউরেনিয়াম ব্যবহার করে বেশিরভাগ সময় নিউক্লিয়ার বম বানাতো।
1948 সালে সাউথ আফ্রিকার প্রথম নিউক্লিয়ার এনার্জি প্রজেক্ট শুরু হয়। 1960 আর 70-এর দশকে যখন নামিবিয়া এবং অ্যাঙ্গোলাতে সোভিয়েত ইউনিয়নের ইনফ্লুয়েন্স বাড়তে থাকে, তখন সাউথ আফ্রিকা ভয় পেয়ে যায় যে সোভিয়েত ইউনিয়ন হয়তো তাদের দেশকেও কবজা করে নেবে। তাই নিজেদের ডিফেন্সকে আরো স্ট্রং করার জন্য তারা নিউক্লিয়ার বম তৈরি করার সিদ্ধান্ত নেয়। আর এই সময়ের মধ্যেই সাউথ আফ্রিকা আমেরিকার কাছ থেকে একটা নিউক্লিয়ার টেকনোলজিকে ব্যবহার করে কিভাবে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয় সেই টেকনোলজি হাতে পেয়ে গিয়েছিল। আর সেই টেকনোলজিকেই ডেভেলপ করে 1977 সালে শুধুমাত্র নিজেদের ডিফেন্সের জন্য তারা একটা পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ করে। তারা এই পুরো জিনিসটাকে লুকিয়ে করতে চাইছিল, কিন্তু সেই সময় সোভিয়েত ইউনিয়নের স্যাটেলাইটে তাদের এই বিস্ফোরণ ধরা পড়ে যায়, আর সোভিয়েত ইউনিয়ন এই ব্যাপারে আমেরিকাকে জানিয়ে দেয়। আর এবার শুরু হয় সাউথ আফ্রিকার উপর ইন্টারন্যাশনাল প্রেশার। এই প্রেশারে পরে সাউথ আফ্রিকা নিউক্লিয়ার ওয়েপেন বানানোর কাজ বন্ধ করে দেয়। আর এরই ঠিক 2 বছর পর 1979 সালে আমেরিকার স্পাই স্যাটেলাইট ভারত মহাসাগরে অবস্থিত দক্ষিণ আফ্রিকার কন্ট্রোলে থাকা প্রিন্স এডওয়ার্ডস দ্বীপপুঞ্জে একটা বিরাট আলোর ঝলকানি রেকর্ড করে। আর রিপোর্ট অনুযায়ী এটা ছিল ইসরায়েলের একটা নিউক্লিয়ার টেস্ট। হয়তো ইসরায়েল আফ্রিকাকে পারমাণবিক ওয়েপেন দেবে বলেছিল, আর তাই তারা ইসরায়েলের সঙ্গে কোলাবোরেট করতে রাজি হয়েছিল। 1980-র দশকে সাউথ আফ্রিকার কাছে মোট 6টা গান টাইপ নিউক্লিয়ার বোম ছিল। আর এই গান টাইপের বোমাই কিন্তু আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলেছিল। যেহেতু সাউথ আফ্রিকা ইসরায়েলকে অনেক বেশি পরিমাণে ইউরেনিয়াম সাপ্লাই করত, তাই ইসরায়েল সাউথ আফ্রিকাকে এই নিউক্লিয়ার ওয়েপেন দিয়েছিল। 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় আর সাউথ আফ্রিকার আশেপাশের দেশগুলোতে কমিউনিস্টদের ইনফ্লুয়েন্স কমতে শুরু করে, তখন এখানকার শাসকরা মনে করে তাদের সেফটির জন্য আর নিউক্লিয়ার বম্বের কোনো প্রয়োজন নেই। এছাড়া পরবর্তীকালে যে সরকার আসবে তাদের হাতেই বিধ্বংসী অস্ত্রগুলো তুলে দিতেও ভয় পাচ্ছিল তৎকালীন শাসকরা। আর এরপরেই এমন একটা ঘটনা ঘটে যেটা এর আগে কখনো হয়নি। পৃথিবীর প্রথম দেশ হিসাবে সাউথ আফ্রিকা তাদের সমস্ত পারমাণবিক অস্ত্র নষ্ট করে ফেলে। এমনকি তারা বোমার যে ব্লু প্রিন্ট বানিয়েছিল সেটাকেও ডিস্ট্রয় করে দেয়। আর তারা গোটা বিশ্বের কাছে স্বীকার করে নেয় যে তাদের কাছে সত্যি পারমাণবিক বোমা ছিল এবং তারা সেগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছে। আর এরপর 1991 সালে তারা নিউক্লিয়ার নন পলিফারেশন বা পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তিতে সই করে। 9 নম্বরে যে দেশটা রয়েছে সেই দেশটা হলো আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। 1971 সালে ভারতের কাছে যুদ্ধে হেরে গিয়েছিল পাকিস্তান, আর তারপরেই পূর্ব পাকিস্তান ভেঙে তৈরি হয়েছিল স্বাধীন বাংলাদেশ। এরপর আবার 1974 সালে ভারতের প্রথম পারমাণবিক বোমা স্মাইলিং বুদ্ধার সফল পরীক্ষা। এই সব কিছু পাকিস্তানের কাছে একটা বড় থ্রেট ছিল। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, প্রয়োজনে আমরা ঘাস খাবো, না খেয়ে থাকবো, তবুও আমাদের নিজস্ব নিউক্লিয়ার বম ডেভেলপ করব। ভারতের ডিফেন্স সিস্টেমের তুলনায় পাকিস্তানের ডিফেন্স সিস্টেম সে সময় দুর্বল ছিল। পাকিস্তানের পরমাণু প্রোগ্রামের হেড ছিলেন ডক্টর আব্দুল কাদের খান। আব্দুল কাদের খান সে সময় নেদারল্যান্ডে একটা নিউক্লিয়ার প্রজেক্টে কাজ করছিলেন, আর বলা হয় সেখান থেকেই তিনি গ্যাস সেন্ট্রিফিউজ টেকনোলজি চুরি করে পাকিস্তানে নিয়ে আসেন। আর এখান থেকে শুরু হয় পাকিস্তানের নিউক্লিয়ার জার্নি। 1980-র দশকে খান রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়, যেখানে ইউরেনিয়ামকে এনরিচ করার কাজ শুরু হয়। পাকিস্তান সিক্রেটলি ইউরোপ, চীন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সাহায্য নিয়েছিল। আর পাকিস্তানকে সবচেয়ে বেশি হেল্প করেছিল কোন দেশ জানেন? সেটা হলো চীন। পরমাণুর এক্সপার্টিস, মেটেরিয়াল, টেকনোলজি, এমনকি বোমের ব্লু প্রিন্টও চীন পাকিস্তানকে দিয়েছিল। চীন সে সময় ভারতের অ্যাগেনস্টে আরও একটা স্ট্রং কান্ট্রি চাইছিল। আর যেহেতু চীন এবং পাকিস্তান দুজনেই ভারতের শত্রু, ফলে এরা দুজনে হাত মেলায়। চীনের হেল্প নিয়ে পাকিস্তান এতটাই সিক্রেটলি তাদের এই নিউক্লিয়ার প্রজেক্টের কাজ করছিল যে আমেরিকার সিআইএও এর ব্যাপারে কোনো টের পায়নি। 1983 সালে পাকিস্তান সফলভাবে একটা পারমাণবিক ডিভাইসের নকশা তৈরি করে। 1998 সালের 11 এবং 13 মে ভারত সাকসেসফুলি নিউক্লিয়ার টেস্ট করার মাত্র 15 দিন পরেই বালুচিস্তানের চাঘাই পাহাড়ে 18 মে 5টা এবং 30 মে 1টা, মোট 6টা নিউক্লিয়ার টেস্ট করে পাকিস্তান। আর এখান থেকে পাকিস্তান অফিসিয়ালি একটা নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি হয়ে ওঠে। ডক্টর আব্দুল কাদের খান, যাকে পাকিস্তানের পরমাণুবিদ্যার জনক বলা হয়, তিনি 2004 সালে একটা ইন্টারভিউতে স্বীকার করেছিলেন যে তিনি নর্থ কোরিয়া, ইরান এবং লিবিয়ার কাছে পারমাণবিক অস্ত্রের প্রযুক্তি বিক্রি করেছেন। আর এরপর থেকে শুরু হয় এই লিস্টে থাকা 10 নম্বর কান্ট্রি নর্থ কোরিয়ার স্টোরি। উত্তর কোরিয়ার ফাউন্ডার কিম ইল সুং দেশে নিজের কন্ট্রোল টিকিয়ে রাখার জন্য এবং শত্রু দেশ দক্ষিণ কোরিয়া আর আমেরিকার থ্রেটের সামনে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে নিজের ক্ষমতা জাহির করার জন্য পারমাণবিক বোমাকে হাতিয়ার হিসাবে তুলে নিয়েছিলেন। পিসফুল এনার্জি সাপ্লাইয়ের জন্য 1950-এর দশকে সোভিয়েত ইউনিয়নের হেল্প নিয়ে উত্তর কোরিয়া
তাদের নিউক্লিয়ার এনার্জির প্রোগ্রাম শুরু করেছিল। উত্তর কোরিয়ার বহু বিজ্ঞানীরা এই সময় সোভিয়েত ইউনিয়নে গিয়ে নিউক্লিয়ার এনার্জির উপরে রিসার্চ করেছিল। 1965 সালে নর্থ কোরিয়া ইয়ংবিয়ং পারমাণবিক রিসার্চ সেন্টার তৈরি করে, আর সোভিয়েত ইউনিয়ন এখানে একটা ছোট্ট রিঅ্যাক্টর গিফট করেছিল একটা শান্তিপূর্ণ রিসার্চের জন্য। তবে সে সময় চীন এবং সোভিয়েত ইউনিয়নের কাছে বারবার রিকোয়েস্ট করার পরেও এরা কেউই নর্থ কোরিয়াকে পারমাণবিক বোমা বানাতে সাহায্য করেনি। 1970-এর দশকে নর্থ কোরিয়া তাদের বিশাল ন্যাচারাল ইউরেনিয়াম রিসোর্সকে কাজে লাগিয়ে দেশীয়ভাবে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে। এবার 1980-র দশকে আমেরিকা যখন জানতে পারে নর্থ কোরিয়া সিক্রেটলি একটা নিউক্লিয়ার বম বানাচ্ছে, সেই সময় নর্থ কোরিয়া এবং আমেরিকার মধ্যে একটা চুক্তি হয়, আর সেই চুক্তি অনুযায়ী নর্থ কোরিয়া তাদের সমস্ত নিউক্লিয়ার প্রজেক্ট বন্ধ রাখবে আর তার বদলে তাদের এনার্জি সাপ্লাই করবে আমেরিকা। কিন্তু এর পরেও নর্থ কোরিয়া লুকিয়ে সিক্রেটলি ইউরেনিয়াম এনরিচমেন্টের কাজ চালিয়ে যাচ্ছিল। 2002 সালে এই ব্যাপারটা সামনে আসতেই আমেরিকা তাদের সাথে যে চুক্তি করেছিল সেটা ভেঙে দেয়, আর এই চুক্তি ভাঙার ফলে নর্থ কোরিয়া পারমাণবিক বোমা বানানোর যে কাজ করছিল সেই কাজে তাদের স্পিড আরও বাড়িয়ে দেয়। আর এখানে তাদের সবচেয়ে বেশি হেল্প করেছিল পাকিস্তান। নিউক্লিয়ার ওয়েপেন টেকনোলজি, ব্লুপ্রিন্ট, এই সব কিছুই পাকিস্তান নর্থ কোরিয়াকে সাপ্লাই করেছিল। 2005 সালে নর্থ কোরিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী হং সং ইয়ং দাবি করেন যে তাদের কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা আছে। আর এরই পরের বছর 2006 সালে নর্থ কোরিয়া প্রথম নিউক্লিয়ার টেস্ট করে। তবে তাদের এই টেস্ট পুরোপুরি সফল হয়নি, কারণ তাদের এই বোমার টেকনোলজি এতটা উন্নত ছিল না। এরপর 2009, 2013, 2016 আর 2017 সালে নর্থ কোরিয়া মোট 6টা পারমাণবিক বোমা পরীক্ষা করেছে, আর প্রত্যেকবারই তাদের টেকনোলজি আগের থেকে আরও বেশি অ্যাডভান্স হয়েছে। 2017 সালে তারা যে ওয়েপেনটাকে টেস্ট করেছিল সেটা ছিল সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমা। এই 10টা দেশ ছাড়াও এখনও পৃথিবীর বহু দেশ রয়েছে যারা নিউক্লিয়ার বম বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার মধ্যে প্রধান হলো ইরান। কিন্তু ইরানের এই নিউক্লিয়ার প্রোগ্রামকে বারবার সাবোটাজ করার চেষ্টা করছে ইসরায়েল। ইসরায়েল ঠিক কিভাবে ইরানের পারমাণবিক সাইটে অ্যাটাক করেছিল এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে, আর আপনারা দেখছিলেন রোমাঞ্চপিডিয়া।